হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টো রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এজন্য। যেই ভাবনা থেকে মায়রা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়রার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়রা কাঁদতে কাঁদতে রেগে বলে। মেয়েরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো। ইরফান মায়রার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে। সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়রার তেরা কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়রার চোখের পানি দেখে দমল একটু। বাহাত মায়রার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়রার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়রা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়রার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে। ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়রা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়রা বারবার শুকনো ঢোক গিলে। ইরফানের বুকে দুহাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, সরুন। ইরফান বোধ হয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়রার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরকা খুলতে চায়। মায়রার চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনেই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়রার বোরখা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে চিড়ে গিয়েছে বোধ হয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়রার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়রার বোরকা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবার উঠিয়ে দেয়। তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি দিয়ে। মায়রার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ। জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত। ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়রা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দুহাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে। ইরফানের দিকেই ছিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়রার মুখপানে। মায়রার মাথাটা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে অবলোকন করে। মায়রা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না। ওভাবেই মাথা নিচু করে মিনমিনে গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে ঢোক গিলে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করবো না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বাঁ হাতে মায়রার হিজাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রা থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়।
মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়রা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়রার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়রা আমতা আমতা করে বলল। আমার জন্য দুটো চিপস আনবেন? ইরফানের অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। ভ্রু কুঁচকে বলে। তুমি বড় হবে না? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়রা বুঝলো না সে রেগে যাওয়ার মতো কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মায়রার কোলের উপর রাখে। মায়রা হা করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়রা মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে মায়রা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়রা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়রার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে। গাধা। মায়রা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখলো। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢাললো। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়রা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়রার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পুরল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়রা খুশির জোরে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালো। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুলভাল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মধ্যে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? মায়রা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে? কোনো বউ এটা করে? মায়রা নিজেই নিজের উপর বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়রা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই আনসার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়রার অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়রা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না।
ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। মায়রার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়রা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়রা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না, মায়রার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়রাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসল শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পারলে নিয়মিত আসে। কারণ তো অজানা নয়। ইরফান মায়রার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়রার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মায়রা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখিয়ে এগিয়ে দিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। স্টুপিড কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে, যাও। মায়রা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনেই ঢেলে দিবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়রার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দুহাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়রার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়রার মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়রার চোখ বন্ধ হয়ে আসে। আধো আধো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাহাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। শাওয়ার জেলের বোতল মায়রার মাথায় ঢেলে দেয়, ডান কাঁধে ঢেলে দেয়, সবগুলো ঢেলেছে। মায়রা মুচড়ামুচড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়রা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়রা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আপনার একটু লজ্জা নেই? ইরফান মায়রার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে। স্টার্ট করো ফাস্ট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন, আমার শরীরে একদম ময়লা নেই। আমি কোনো নর্দমায় পড়িনি। আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি। এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফাস্ট। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। আমি আপনার সামনে সব খুলবো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশহীন হয়ে বলে, সো হোয়াট? নো। মায়রা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যান হলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, আপাতত তোমার বডির চেয়ে ম্যান হল বেটার। মায়রার মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়রা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়রার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়রার মাথা নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে।
ইরফান দুহাতে মায়রার গাল ধরে উঁচু করলো। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়রার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো মুছে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়ায়। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে। করব, ভালোভাবে করব। ইরফান মায়রার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুর পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথা ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়, ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল? ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এমন কি আমার মান সম্মানটাও খাবো বলে মাঠে নেমেছো? হাত ভেঙেছো কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা আমি দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে একবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়। তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাকহারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো, সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো গো রুমা। ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন তেড়ার ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই মালুম। তারেক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে, রেগে বলে, আমিও যাব একদিন পাগলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করেছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। এ আর নতুন কি? দেখতে দেখতে আরও 1 সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবিডল। মায়েরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন। আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়রার কথা শুনে ঠোঁট টিপে হাসলো। ফোন বের করে রেকর্ডের অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মাইরা? আরেকবার বলো তো। মায়রা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ।
যদি জানে তার একমাত্র বউয়ের পেছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুদ্ধ হাসলো। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মাইরা, তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। মাইরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে। আরে নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মায়রার মনোভাব বুঝলো, তাই গলা ছেড়ে বলল, নো প্রবলেম মাইরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়রা চিন্তিত বদনে বলে। ওনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে। ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে। উপরে উপরে মাথা নাড়ে। মায়রা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রোম্যাক্স, ওনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আমার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে, তবে একটু একটু ভালো আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাহিদ গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে যায়। কি হয়েছে মাইরা? মায়রা শুদ্ধকে বিচার দেয়। ভাইয়া, এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর। শেষমেশ ইরফানের বউয়ের পিছু পড়লি। নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতঃপর বলে, ওকে, ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে। এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়। কবে দিবে? শুদ্ধ মায়রার দিকে তাকালে দেখল মায়রা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মাইরা, মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়রা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ট্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে? তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুধু তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে। ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে। কি? শুদ্ধ কানে এক আঙুল ঝুঁকিয়ে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মাইরা রিলেটেড ছাড়া কিছু হবে না। গ্রামে আসেই মাইরার জন্য। হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলে ইরফান। এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নি আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গুই করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মায়রাকে দেখেছিল। তখনই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মাইরা ওর বিপরীত ধর্মী। যা বলছিস সব স্বপ্নে বা সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে। শুদ্ধর বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়রার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট মেসেজ। ছেলেটা মাইরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মাইরার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটমিট হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মাইরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে, আর আমিও মশলা দিলাম। এবার
আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসতে বলল। ওকে, আমি ওর আসার ওয়েট করছি, দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল। আমিও ফান করছি না ভাই, 3 মাস একবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবিডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি শেখা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে, এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলেই কলিজাই লাগে। এই টপিকে একবার ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হয়, হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধ দেয়া ভয়েসে ক্লিক করলে মায়রার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোনসহ ব্যালকনিতে যায়, বিড়বিড় করে। যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন মায়রার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবার ওপেন করে, মনে হলো মায়রা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই জল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বলো। শুদ্ধ নিজেকে সামলে বলল। নাসিম ওর বারবি ডল এই মাইরা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মাইরাকে বারবার এভাবে ধরতে যাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। যাচ্ছে না, মাইরাকে ডেকে আনি যাই, ওদের গল্প করার স্পেস দেই একটু। তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল, বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালিমা খাবো আমি, ওয়েট। এরপর গদগদ পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শিয়ালের মতো ওত পেতে যাচ্ছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই, মাইরাকে ডেকে আনলে বারবিডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি না? মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আনতে হবে। শুদ্ধ ভ্রু কুচকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নাই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? আর নাসিম মন আরও খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝল। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বল তোর এই হাত চালানো অফ করতো, আমার ডলটাকে মারিস নাকি? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুধু পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রু কুচকে বলে,
আমার বারবিরুলকে কত মারটায় না মারলি রে, তোর খবর করবো আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে। শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুধু দিকে তাকালে দেখলো শুধু হাসছে। নাসিম ঢোক গিলল, অতপর মৃদু স্বরে বলে,